আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত যাদের ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়টি রয়েছে। আমি ধরে নিচ্ছি আজকের এই ভিডিওটি শুরু করার আগ অবধি তোমরা ইভিএস বিষয়ে খুব ভালো প্রিপারেশন নিয়ে নিয়েছো, বা যারা সারা সেমিস্টার ধরে পড়াশোনাও করোনি প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু প্রচন্ড এফেক্টিভ হতে চলেছে। তোমাদের ফোর্থ সেমিস্টার ইভিএস এ দুটো মাত্র অধ্যায় রয়েছে। প্রথম যে অধ্যায়টা রয়েছে তার নাম পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। এই অধ্যায়ে কিন্তু টোটাল 11টি ইউনিট রয়েছে। সেই 11টি ইউনিটের ভিতর থেকে আমি প্রথম 7টা ইউনিট নিয়ে আজকে আলোচনা করব, এবং এই 7টা ইউনিটের ভিতরে কি কি আছে, কি কি প্রশ্ন হতে পারে, প্রত্যেকটি বিষয় কিন্তু আমি তুলে ধরবো তোমাদের সামনে। যেখানে তোমরা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ, 4 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ, 6 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ। দেখো, এইবার কিন্তু তোমাদের নতুন সিলেবাসে প্রথমবার পরীক্ষা হচ্ছে। ইউটিউবের বুকে অনেক সাজেশন করে রয়েছে, কিন্তু এইবার তোমরা যদি সাজেশন ফলো করে যাও তাহলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারো। কারণ এবার যেহেতু প্রথমবার পরীক্ষা, তাই কি প্রশ্নের ধরন হতে চলেছে সেটা কিন্তু বলা প্রথম থেকে প্রচন্ডই মুশকিল। তবুও আমি চেষ্টা করছি সাজেশন না দিয়ে তোমাদেরকে গোটা বিষয়টিকে বুঝিয়ে দেওয়ার, ইউনিট ধরে ধরে, যাতে যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু সঠিকভাবে লিখে আসতে পারো। তো বেশি কথা বলবো না, যেহেতু সামনেই পরীক্ষা, সরাসরি আমার সঙ্গে কিছুক্ষণ সময় তোমরা কাটাও। আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের ইভিএস বিষয়ে সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ইভিএস নিয়ে আলোচনা করছি। কোন অধ্যায়টা? পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। প্রথমেই আমরা জেনে নেব পরিবেশ দূষণ। এই যে পরিবেশ দূষণ বা দূষণ, এটা কিন্তু ল্যাটিন শব্দ পলিউশিওনেম। কি বললাম? পলিউশিওনেম। এখান থেকে এসেছে, যার অর্থ অপবিত্রতা। বোঝা গেল? আর এটাই পরবর্তীতে ইংরেজি শব্দ কি হচ্ছে? পলিউশন, যার অর্থ অপবিত্রতা বা দূষণ। তাহলে পরিবেশ দূষণ ল্যাটিন শব্দ পলিউশন থেকে আসলো, এবং পরবর্তীতে এটা ইংরেজিতে কিন্তু পলিউশন হয়ে গেল, যার বাংলা অর্থ অপবিত্রতা বা দূষণ। তোমাদের ফার্স্ট যে ইউনিটটি রয়েছে সেটা কিন্তু দূষণের ধারণা এবং প্রকারভেদ। এই ইউনিট থেকে তোমাদের কি কি বিষয় করতে হবে আর কি কি আছে তোমরা একবার জেনে নাও, পারলে খাতার মধ্যে নোট করে নাও, তোমরা কিন্তু উপকার অবশ্যই পাবে। প্রথমে তোমরা জেনে নাও দূষণটা কি, যেটা পরিবেশের অনিচ্ছাকৃত ও ক্ষতিকর পরিবর্তন, সেটাই দূষণ। এবার জেনে নাও দূষক কোনটা। দূষক বা বিষাক্ত পদার্থ, মানে যা দূষণ ঘটায় বা যা ক্ষতি করার কাজটা করে, সেটাই দূষণ। দূষক মানে কি? বিষাক্ত পদার্থ। এগুলা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে বা 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নের সঙ্গে লিজুর হিসাবে আসতে পারে, আবার 2 নম্বরেও বলতে পারে। এরপরে তোমরা জেনে নাও টিএলভি। টিএলভি কি? থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, টিএলভি ফুল ফর্ম। টিএলভিটা কি? এটা হচ্ছে নিরাপদ মাত্রা, অর্থাৎ সহ্য করার শেষ সীমা। অর্থাৎ টিএলভি জিনিসটা কি? পরিবেশ দূষণের যে মাত্রা পর্যন্ত মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। আরেকবার, পরিবেশ দূষণের যে মাত্রা পর্যন্ত মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না, সেটাই কিন্তু টিএলভি। এটা কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে, ভালো করে নোট ডাউন করবে। এবার তোমরা জেনে নাও বিন্দু দূষণ এবং অবিন্দু দূষণ। এটা কিন্তু 2 নম্বরে আসতে পারে। কাকে বলে বা উদাহরণ দাও বা দুটার মধ্যে পার্থক্য লেখো। তাহলে তোমরা জেনে নাও বিন্দু দূষণ কোনটাকে বলা হয়। বিন্দু দূষণ কি? দূষণের উৎস নির্দিষ্ট জানা থাকে। যখন আমরা দূষণের উৎস নির্দিষ্ট জানবো তখন যেটাকে বলা হয় বিন্দু দূষণ। যেরকম তোমরা ধরে নিতে পারো কি কারখানার পাইপ, তাহলে আমরা কি জানতে পারলাম যে একদম উৎস কোনটা আছে, সেটা কিন্তু নির্দিষ্টভাবে জানলাম। যেটাকে আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো সেটা কিন্তু বিন্দু দূষণ। আর কি? অবিন্দু দূষণ কোনটা? যেখানে দূষণের উৎস ছড়িয়ে থাকে। যেখানে দূষণের উৎস ছড়িয়ে থাকে তাকে কি বলা হয়? অবিন্দু দূষণ। অর্থাৎ কৃষি জমি সার মেশা জল, যদি জলের মধ্যে মিশে যায় সার, এবার তুমি খুঁজবে কোথায়? তাই না? তাহলে এটাকে কি বলা হয়? অবিন্দু দূষণ। তাহলে বিন্দু দূষণ কোনটা? দূষণের উৎস নির্দিষ্ট জানা থাকবে সেটা বিন্দু দূষণ, আর সেটা যদি ছড়িয়ে থাকে তাহলে অবিন্দু দূষণ। বোঝা গেল? এবার তোমরা জেনে নাও জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর। জৈব ভঙ্গুর কোনটাকে বলা হচ্ছে? বাড়ির খাবারের অবশিষ্ট অংশ যখন মাটিতে মিশে যাচ্ছে সেটা হচ্ছে জৈব ভঙ্গুর। আর যেটা মিশছে না, যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট, যেটা কি হচ্ছে বছরের পর বছর কিন্তু মেশে না, সেটাকে বলা হয় অভঙ্গুর। তাহলে জৈব ভঙ্গুর কাকে বলে বা জৈব অভঙ্গুর কাকে বলে 2 নম্বরে আসতে পারে। এদের পার্থক্য দাও। তোমরা সংজ্ঞা দিয়ে দিলে, উদাহরণ দিয়ে দিলে, পার্থক্য তোমাদের হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে বিন্দু দূষণ অবিন্দু দূষণ কাকে বলে, পার্থক্য 2 নম্বরে আসতে পারে। সংজ্ঞা দিলে, উদাহরণ দিয়ে দিলে, বা যদি শুধু সংজ্ঞাই আসে একটু ডিটেলসে লিখে দিবে, বাস হয়ে গেল।
টু দা পয়েন্ট তোমরা কিন্তু অ্যান্সার করবে। এবার তোমরা দেখো দূষণের প্রকারভেদ, যেটা আমাদের ইউনিটে কিন্তু পরপর ভাবে আছে। দূষণ কয় ধরনের আছে? বায়ু দূষণ আছে, জল দূষণ আছে, শব্দ দূষণ আছে, মৃত্তিকা দূষণ আছে, তেজস্ক্রিয় দূষণ আছে। এগুলা কিন্তু দূষণ আমাদেরকে পড়তে হয়, যেটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাইলে এবার কি হচ্ছে, আমরা দেখব দূষকের প্রকারভেদ। দূষকের প্রকারভেদ, দূষক বলতে কোনটা বললাম আমি? বিষাক্ত পদার্থ যা দূষণ ঘটায়। দূষকের প্রকারভেদ কটা? চারটা। তাহলে চার ভাবে কিন্তু দূষকের প্রকারভেদ রয়েছে। প্রথম কোনটা রয়েছে? প্রকৃতি অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী দূষক কিন্তু দুটো। কি কি? একটি প্রাথমিক দূষক আর একটা গৌণ দূষক। উদাহরণ যদি বলি, প্রাথমিক দূষকের CO2, গৌণ দূষকের PAN, প্যান। বোঝা গেল? তারপরে উৎস অনুযায়ী দূষকের প্রকারভেদ। উৎস অনুযায়ী কিন্তু দূষক দু প্রকার, একটা প্রাকৃতিক আর একটা মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক কোনটা? প্রাকৃতিক অগ্নুৎপাত হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, যেটা প্রাকৃতিক ভাবে হয়। আর মনুষ্য সৃষ্ট কি? নর্দমার আবর্জনা, সিম্পল ভাবে ধরে নাও। তারপরে কি? বিয়োজন ক্ষমতা অনুযায়ী, বিয়োজন যা বিয়োজিত হয়, অর্থাৎ এখানে কি চলে আসবে? জৈব ভঙ্গুর ও অভঙ্গুর। অর্থাৎ কি? জৈব ভঙ্গুর কোনটা? আমি আগেই বলেছি, বাড়ির খাবারের অবশিষ্ট অংশ যা মাটিতে মিশে যায়, এটা জৈব ভঙ্গুরের মধ্যে পড়ে। সবজির খোসা তোমরা নিয়ে নিতে পারো এটা। আর অভঙ্গুর কোনটা? যেটা কি বছরের পর বছর মিশে যায়, প্লাস্টিক, তাই কি না? যেরকম DDT প্লাস্টিক তোমরা বলতে পারো। এটা বলতে বিয়োজন ক্ষমতা অনুযায়ী। এবার অবস্থা অনুযায়ী কি? অবস্থা অনুযায়ী দূষক কিন্তু তিন প্রকার। কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিটে আছে। এখানে তাহলে কি কি প্রশ্ন হতে পারে? দূষণ কাকে বলে বা দূষক কাকে বলে, PMV কি, বিন্দু দূষণ বা অবিন্দু দূষণ কি, এদের মধ্যে পার্থক্য লেখো বা এদের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে, জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে, এদের পার্থক্য লেখো, উদাহরণ দাও। দূষকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার দিয়ে দিল বা 5 নাম্বার দিয়ে দিল, এই 4টা পয়েন্ট দিয়ে সুন্দর করে তোমরা উত্তরগুলো করে দিবে। তাহলেই দেখবে সুন্দরভাবে তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ। আশা করি 1.1 নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাব এই যে দূষণের প্রকারভেদ। প্রথমেই আমরা পাবো কিন্তু বায়ু দূষণ। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইউনিট তোমাদের। বায়ু দূষণের ভিতরে কিন্তু তোমরা পেয়ে যাবে বিশ্ব উষ্ণায়ন, ওজোন গহ্বর, ওজোন স্তর, হ্যাঁ, ওজোন স্তরের অবক্ষয়, ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়, এই পার্টগুলো তোমাদের দেখতে হবে। চলো একবার আমরা আলোচনা করে নিই বায়ু দূষণ নিয়ে। দেখো 1.2 হচ্ছে বায়ু দূষণ। তাহলে সবার প্রথমে আমরা জানতে হবে এই বায়ু দূষণ, এই ধারণাটা আমরা কোথা থেকে পেলাম? এই ধারণাটা পেয়েছি আমরা বিজ্ঞানী ওডাল এবং হু, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু এবং পারিকারের দেওয়া সংজ্ঞা থেকে কিন্তু আমরা বায়ু দূষণ সম্পর্কে জানতে পারি। এবার কি? এই বায়ু দূষণ মানে দূষক বলতে যেটা বিষাক্ত পদার্থ, এর প্রকারভেদ। এই বায়ু দূষণটা আমরা কি করে জানতে পারছি? দূষকের প্রকারভেদ করা রয়েছে এখানে দুটো, একটা প্রাথমিক আর একটা গৌণ। প্রাথমিকের মধ্যে কি করতেছে? CO2, SO2, আর গৌণের মধ্যে কি করতেছে? প্যান, ওজোন। এবার এখানে দেখো বায়ু দূষণ ও কণা দূষণ। কণা দূষক কাকে বলে বা কণিকা দূষক কাকে বলে বা কণিকা দূষণ কি বা কণা দূষণ কি, প্রশ্ন আসতে পারে। মাথায় রাখবে কণা বলতে কি? সূক্ষ্ম কণার কথা বলা হচ্ছে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে PM10 ও PM2.5। এইগুলা কিন্তু বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা, যাদের ব্যাস 10 থেকে 2.5 মাইক্রন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। PM10, PM2.5 এগুলা কিন্তু চুলের থেকেও মানে সূক্ষ্ম। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই তার মধ্যে দিয়ে কিন্তু এগুলা আমাদের ভিতরে ঢুকে যায়, ফুসফুসের মধ্যে যদি জমা হয়ে যায় তাতে কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে। তাহলে কণিকা দূষণ কি বা কণা দূষণ কি বা PM10 কি বা PM2.5 কি, হ্যাঁ, এগুলো কি করে না করে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু হতে পারে। তো খুব ভালো মতো করে মাথায় রাখবে এটা, বোঝা গেল? এবার বায়ু দূষণের উৎস চলে আসো। বায়ু দূষণের উৎস কোনটা? বায়ু দূষণের দুটা উৎস, একটা প্রাকৃতিক উৎস আর একটা অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট উৎস। প্রাকৃতিক উৎসের মধ্যে কি আসতেছে? আগ্নেয়গিরি, দাবানল, এই জিনিসগুলো প্রাকৃতিক উৎসের মধ্যে আসতেছে। আর মনুষ্য সৃষ্টের মধ্যে কি হতে পারে? যানবাহন হতে পারে, শিল্প কলকারখানা হতে পারে, ফসিল ফুয়েল হতে পারে। ফসিল ফুয়েল কোনটা? যেটা কয়লা এবং পেট্রোলিয়ামকে মানুষ পোড়ায়, এটা কিন্তু ফসিল ফুয়েল, তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখে নাও এই যে বায়ু দূষণ, এর ক্ষতিকারক প্রভাবগুলো কোথায় কোথায় পড়ে? উদ্ভিদের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পরিবেশের উপরে পড়ে। উদ্ভিদের উপরে কি হয়? ক্লোরোসিস রয়েছে, নেক্রোসিস রয়েছে, এখানে কিন্তু প্রভাব ফেলে দিচ্ছে বায়ু দূষণ। মানুষের মধ্যে কি হচ্ছে? অ্যাজমা হচ্ছে, ব্রঙ্কাইটিস হচ্ছে, তারপর আমাদের সিলিকোসিস হচ্ছে, এই সমস্ত রোগগুলো কিন্তু হচ্ছে। এই যে তোমরা রোগগুলো করছো না, এটাতেও তোমাদের কিন্তু একটা ইউনিট রয়েছে 1.7 যেটা। তো কোন কোন দূষণের ফলে কি কি রোগ হয়, তার লক্ষণ কি, তার প্রতিকার কি। তাহলে বায়ু দূষণের ফলে মানুষের জীবনে কি কি রোগ আসতেছে আমরা জানতে পারতেছি। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিলিকোসিস, এগুলা। পরিবেশে কি হচ্ছে? অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা বা স্মগ। তো
তো অ্যাসিড বৃষ্টি কাকে বলে 2 নম্বরে আসতে পারে, ধোঁয়াশা কাকে বলে বা স্মগ কাকে বলে 2 নম্বরে আসতে পারে। তো এই পার্টগুলো তোমাদের দেখতে লাগবে। এই নিয়ন্ত্রণ পদ্ধতি কি আছে, যান্ত্রিক উপায় বা যন্ত্র দ্বারা এই নিয়ন্ত্রণ পদ্ধতি কি রয়েছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখবো কি এখানটায় যে এখানে সাইক্লোভ সেপারেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর অর্থাৎ ইএসপি, এটা আবার কি স্ক্র্যাবার এবং কি ক্যাটালিটিক কন্ডাক্টর। এই যে পার্টগুলো, এই যে যন্ত্রগুলোর কথা বলা হচ্ছে, এই যন্ত্রগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়। সেই যন্ত্রগুলো কিন্তু তোমাদেরকে তখন লিখে লিখে টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে, বা যন্ত্রগুলো দিয়ে 2 নম্বরের প্রশ্ন বলতে পারে যে তোমাদের বলে দিল ক্যাটালিটিক কন্ডাক্টর কি 2 নম্বর। আরে এটা কি জিনিস হতে পারে তোমরা ভুলে যেতে পারো, তাহলে মাথায় রাখবে এগুলা কিন্তু বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র, মানে যান্ত্রিক উপায় কিন্তু এগুলো দিয়ে বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বোঝা যাচ্ছে? বায়ু দূষণ হলে কি কি সমস্যা হতে পারে? অ্যাসিড বৃষ্টি হতে পারে। আচ্ছা বলো তো অ্যাসিড বৃষ্টির জন্য কারা কারা দায়ী হতে পারে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কিন্তু SO2 ও NO2। এর ফলে কি হতে পারে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ফলে স্টোন ক্যান্সার হতে পারে। তাজমহলে সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি, তাই নয় কি? এরপরে কি ওজোন ক্ষয় হবে। হ্যাঁ, ওজোন ক্ষয়ের মূল কারণ কি? CFC, যেটা কি এই আমাদের বাড়িতে বাড়িতে এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, এটাই কিন্তু এর মূল উৎস, অর্থাৎ CFC এর মূল উৎস। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর ফলে কি হচ্ছে? চামড়ায় ক্যান্সার হচ্ছে, আমাদের ইউভি মানে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাব পড়ছে, আমাদের দেহে প্রবেশ করছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার কি গ্রিন হাউস প্রভাব, এখানে কি হচ্ছে? প্রধান গ্যাস কি? CO2 ও মিথেন, যার ফলে কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এর ফলে কিন্তু মেরু অঞ্চলে বরফ পড়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এবং সমুদ্রে জল বেড়ে যাচ্ছে। তো গ্রিন হাউস প্রভাব কি, অ্যাসিড বৃষ্টি কি, ওজোন ক্ষয় কি, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন, এই পার্টগুলো তোমাদের কিন্তু মাথার ভিতরে খুব ভালো মতো করে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এরপরে আমরা জানবো কি ইএসপি। ইএসপি কি? এটা ধোঁয়া থেকে ধূলিকণা বা PM কে আলাদা করে। ইএসপি কি 2 নম্বরে আসতে পারে, যেটা কি ধোঁয়া থেকে ধূলিকণা বা PM কে আলাদা করে। PM টা কিন্তু আগে বলেছি, PM10, PM2.5, এটা তোমরা কিন্তু জেনে গিয়েছো। এবার তোমরা কি হচ্ছে স্ক্যাবার সম্বন্ধে জানবে। স্ক্যাবারটা কি? জল বা চুন মেশানো জল দিয়ে গ্যাসীয় বিষকে ধুয়ে ফেলে। কি করে? জল বা চুন মেশানো জল দিয়ে গ্যাসীয় বিষকে ধুয়ে ফেলে। এটা কি? এটা কিন্তু স্ক্যাবার। ক্যাটালিটিক কন্ডাক্টর কি? এটা গাড়ির সাইলেন্সারে লাগানো হয়, যাতে কি হয়? বিষাক্ত গ্যাসটা কম বের হয়। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে অ্যারোসেল কি? বাতাসে ভেসে থাকা ধূলিকণা বা কঠিন বা তরল কণা, এটাকে বলা হয় অ্যারোসেল। এগুলা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এবার কি আছে বায়ুমণ্ডলের ওজোন ঘনত্ব বা ডপসন, এটাকে DU আকারে প্রকাশ করা হয়। এবার কি গ্যাস কি? ওজোন ধ্বংসকারী। ওজোন ধ্বংসকারী গ্যাসের নাম কি? এই যে পার্টটা রয়েছে এটা CFC, গ্রিন হাউস, CO2, এই পার্টগুলো। অসুখ কি কি হতে পারে? এই বায়ু দূষণের ফলে যে সমস্ত অসুখগুলো হতে পারে, সিলিকোসিস বললাম, অ্যাসবেস্টোসিস বললাম। এর ফলে কি হতে পারে? যেমন ভূপাল গ্যাস দুর্ঘটনা, যেটা 1984 হয়েছিল, যার মূল গ্যাস কি ছিল বলতো? MIC, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু বায়ু দূষণের মধ্যে রয়েছে। তাহলে বায়ু দূষণে আমরা কি কি দেখলাম যদি দেখি, এই ধারণা পেলাম ওডার, হু এবং এইচ পার্টিকেলের সংজ্ঞা থেকে। দূষকের প্রকারভেদ প্রাথমিক এবং গৌণ। বায়ু দূষক বা কণা দূষক বা কণিকা দূষকের ক্ষেত্রে কোনটা বললাম? PM10 ও PM2.5, যেগুলা চুলের চেয়েও পাতলা, যেগুলা কি হচ্ছে? বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা মানুষের ভিতরে প্রবেশ করে যায়। এটা কিন্তু এর ফলে ফুসফুসে যখন জমা হয়ে যাবে হার্ট অ্যাটাকের পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এবার উৎস চলে আসো। উৎস কি বললাম? প্রাকৃতিক বললাম, মনুষ্যসৃষ্ট বললাম। এবং এর ক্ষতিকর প্রভাব কি হতে পারে? ক্ষতিকর প্রভাব উদ্ভিদের মধ্যে পড়ে, মানুষের মধ্যে পড়ে, মানুষের বেশ কিছু রোগ হয়, উদ্ভিদের ক্লোরোসিস নেক্রোসিস হচ্ছে, পরিবেশের উপরে হচ্ছে অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা, এই সমস্ত কারণগুলো কিন্তু রয়েছে। এই সমস্যাটি কি হচ্ছে? যেগুলো এটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, গ্রিন হাউস, তারপরে ওজোন ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, স্ক্র্যাবার, অ্যারোসেল, তারপর তোমার হচ্ছে ক্যাটালিটিক কন্ডাক্টর, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। যন্ত্রগুলোর কথা বললাম, যে যন্ত্রগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সাইক্লোন সেপারেটর, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর অর্থাৎ ESP, স্ক্যাবার, ক্যাটালিটিক কন্ডাক্টর, এগুলা কিন্তু যন্ত্রগুলোর মধ্যে করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে কি? বায়ু দূষণের কারণ আলোচনা করো, এর নিয়ন্ত্রণের উপায় কি, বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। এবার ক্ষতিকারক বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন কোন যন্ত্র ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করো। গ্রিন হাউস গ্যাস কি, এর ফলাফল কি, এর ফলে কি হচ্ছে, ওজোন স্তর কি, হ্যাঁ ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে, ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়। এই যে কমন যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হতে পারে। কিছু ক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, কি কি টাইপের 2 নম্বরের প্রশ্ন হতে পারে, তা কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি। এবার আমরা চলে আসবো 1.3, যেটা জলদূষণ। এটা আমরা কিন্তু পড়েছি, খুব সহজ বিষয়। জলদূষণ কি? জলদূষণের উৎস কিন্তু 2 ধরনের। একটা প্রাকৃতিকের ক্ষেত্রে কি হতে পারে? অ্যাসিড বৃষ্টি, অগ্নুৎপাত, জলোচ্ছ্বাস, সুনামি, এই সমস্ত জিনিসগুলো। আর মনুষ্যসৃষ্ট কি হতে পারে? শিল্পজাত বর্জ্য, গৃহস্থালী আবর্জনা, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক,
এগুলা মানুষের দ্বারা তৈরি বা অতিপ্রাকৃতিক বা অপ্রাকৃতিক। বর্জ্যের ধরন কি? বিন্দু বর্জ্য এবং অবিন্দু। বিন্দু উৎস, অবিন্দু উৎস। আগেই বলেছি বিন্দু দূষণ, অবিন্দু দূষণ। বিন্দু কোনটা? যেটা নির্দিষ্ট জানা থাকে, আর যেটা জানা থাকে না সেটা অবিন্দু। তো এই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে। ক্ষতিকারক প্রভাব, এই জল দূষণের ক্ষতিকারক প্রভাব কি আছে? প্রথমে করবে কোথায়? জলজ বাস্তুতন্ত্রে। অর্থাৎ এখানে কি হবে? অক্সিজেনের মাত্রা কমে যাবে এবং জলজ প্রাণীরা মারা যাবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে? মানুষের স্বাস্থ্য। মানুষের স্বাস্থ্যে কি হচ্ছে? জলবাহিত রোগ কি কি হয়? যেটা এটা রয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয়, হেপাটাইটিস, এগুলা হচ্ছে। রাসায়নিক ক্ষেত্রে কি হচ্ছে? আর্সেনিকোসিস, অর্থাৎ আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণের প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবে। আর্সেনিক দূষণ খুব ভালো করে করবে তোমরা। ফ্লোরোসিস মানে ফ্লোরাইড দূষণ। আর্সেনিক দূষণ, ফ্লোরাইড দূষণ তোমাদের করতে হবে খুব ভালো করে। মিনামাটা রোগ কি? এটা কার ফলে হয়? পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। কি রোগ হয়? মিনামাটা রোগ পারদ দূষণের ফলে হয়, মাথায় রাখবে। হ্যাঁ, এখানে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস তোমরা জেনে রাখো, যেরকম ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশনটা কি? জলে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ বেড়ে গিয়ে শৈবালের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে। কিসের কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে? ফসফেট এবং নাইট্রেট এর পরিমাণ বেড়ে গিয়ে কি হচ্ছে? শৈবালের বৃদ্ধি ঘটছে, যার ফলে কি হচ্ছে? জলের যে অক্সিজেন লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় ইউট্রোফিকেশন। তারপরে যেটা বিওডি, এর ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটাকে বলা হয় বিওডি। এটা প্রশ্ন আসতে পারে 2 নম্বরে, বিওডি কি? তো মাথায় রাখতে হবে কি? জলে উপস্থিত জৈব পদার্থকে ভাঙতে অণুজীবদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বুঝা গেল? কি বললাম? জলে উপস্থিত জৈব পদার্থকে ভাঙতে অণুজীবদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। এবার বিওডি যদি বেশি হয় তাহলে কিন্তু জল দূষিত হয়ে যাবে, মাথায় রাখতে হবে। এরপরে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কি? রাসায়নিক পদ্ধতিতে জলের দূষক জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। তাহলে বিওডি তে কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বুঝা গেল? এবার কি হচ্ছে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে এই নিয়ন্ত্রণের জন্য এসটিপি, সুইচ ট্রিটমেন্ট প্ল্যান, এটা দেখতে লাগবে। এর ফলে কি হয়? এসটিপির ফলে যে এই নর্দমার জলকে নদীতে ফেলার আগে কিন্তু পরিশোধন করাকে বলা হয় হচ্ছে এসটিপির কাজটা কি? এর প্রশ্ন আসতে পারে এগুলোর কাজ কি? হ্যাঁ, দুটো কাজ উল্লেখ করো, 3টে কাজ উল্লেখ করো, একটু ভালো করে তোমাদের পড়তে হবে। এবার কি? এইবার একটা আইনের কথা বলা হচ্ছে, যেটা জলদূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন। কত সালে হয়েছিল? 1974। ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, পানযোগ্য হওয়া জল। পানযোগ্য হওয়া জল কোনটাকে বলা হয়? সেটা সিওডির পরিমাণ, যেখানে সিওডি বলতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা 10 ppm হবে, এর কম হতে হবে। সিওডির পরিমাণ কি? 10 ppm এর কম হতে হবে। আর বিওডির পরিমাণ 2 mg টু তার কম হতে হবে। তাহলে কিন্তু সেই জলটা আমাদের পানি বা পান করা হিসাবে আমরা গ্রহণ করতে পারবো। এবার কি আছে? এই জলদূষণের ফলে যে সমস্ত রোগগুলো হচ্ছে, যেমন কলেরা, এটা কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়? এর লক্ষণগুলো কি হয়? তীব্র ডায়রিয়া, বমি, পেট ব্যথা। তারপরে কি হচ্ছে? এর জন্য আমাদের কি করতে হবে? নিরাপদ জল ব্যবহার করতে হবে, ওআরএস ব্যবহার করতে হবে। তারপরে কি? টাইফয়েড, এটাও কি ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে। কি কি ব্যাকটেরিয়া আছে নামগুলো তোমাদের অবশ্যই করতে হবে। এখানে কি হচ্ছে? ধাপে ধাপে জ্বর বাড়বে, মাথা ব্যথা হবে, ক্লান্তি আসবে, অনিদ্রা আসবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? জল ফুটিয়ে খেতে হবে বা পান করতে হবে। হেপাটাইটিস, এটা কি? দূষিত জল ও খাবারের মাধ্যমে কিন্তু ভাইরাসটা আমাদের ভিতরে চলে আসে। এর ফলে কি হবে? হালকা জ্বর হবে, ক্লান্তি হবে, বমি বমি ভাব আসবে, প্রস্রাব গাঢ় হবে। এটা কিন্তু হেপাটাইটিসের লক্ষণ। এর জন্য আমাদের কি? বিশুদ্ধ জল পান করতে হবে, আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। এরপরে কি? জিয়ারডিয়াসিস, মাথায় রাখবে, জিয়ারডিয়াসিস। হ্যাঁ, এটা কিন্তু এককোষী প্রোটোজোয়া থেকে হয়। এককোষী প্রোটোজোয়া থেকে কোনটা হচ্ছে? জিয়ারডিয়াসিস। এরপরে কি হচ্ছে? পেট ব্যথা হচ্ছে, পাতলা মলত্যাগ মানে পাতলা পায়খানা যেটাকে বলা হয়, মলত্যাগ, পাতলা মল, এটা কিন্তু এই লক্ষণ। আর জ্বরও হবে। এরপর এই জন্য কি করতে হবে? বিশুদ্ধ পানীয় জল কিন্তু ব্যবহার করতে হবে, নিয়মিত হাত দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এই সমস্ত রোগ যেগুলো আমাদের মানে 1.7 ইউনিট রয়েছে, জলদূষণের ফলে কি কি রোগ হতে পারে, তার লক্ষণ কি হতে পারে, প্রতিকার কি হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা আছে। আশা করি জলদূষণ কিন্তু আমাদের কিন্তু কোনো রকম সমস্যা থাকার কথা নয়। এবার আমরা চলে আসবো কোথায়? 1.4 অর্থাৎ মৃত্তিকা দূষণ। তো মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ, এখানে আমরা কি দেখবো? মৃত্তিকা দূষণের উৎস কি? উৎস এখানে আমরা কিন্তু বেশ কয়েকটা দেখতে পাবো। প্রথমে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ কি? আগ্নেয়গিরি ছাই, অ্যাসিড বৃষ্টি, মাটিতে লবণ বেশি হয়ে যাওয়া, এটা প্রাকৃতিক কারণের মধ্যে পড়তেছে। অপ্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে কি আছে? কৃষিজাত রাসায়নিক সার, কীটনাশক, ডিডিটি, ডিএসসি, এগুলা কিন্তু মানুষের জন্য হচ্ছে।
শিল্পজাত কি হচ্ছে, যেরকম ভারী ধাতু কোনগুলা, সীসা, পারদ, ক্যাডমিয়াম, এই সমস্ত ধাতুগুলো মিশে যাচ্ছে, কলকারখানার বর্জ্য মিশে যাচ্ছে এর ফলে। আর পৌর বর্জ্য কি, প্লাস্টিক, পলিথিন, কাঠ, গৃহস্থালির বর্জ্য, এইগুলোর ফলে কিন্তু মৃত্তিকা দূষণগুলো হচ্ছে। যদি বলে মৃত্তিকা দূষণের কারণ কি, তাহলে প্রত্যেকটা থেকে একটা একটা করে পয়েন্ট সুন্দর করে লিখে দিলে তোমরা পেয়ে গেলে। তারপরে কি, এই নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে, নিয়ন্ত্রণের জন্য কিন্তু পদ্ধতি বলা হয়েছে 3R পদ্ধতি। 3R পদ্ধতি কি, 3R পদ্ধতি কোন কোন পদ্ধতি বলা হয়েছে, যেরকম রিডিউস মানে কি, হ্রাস করা, অর্থাৎ বর্জ্যের পরিমাণ কমিয়ে আনাকে বলা হয় রিডিউস। তারপরে রিউজ কি, পুনর্ব্যবহার করা। তারপরে রিসাইকেল অর্থাৎ বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণ করে মানে আবার নতুন করে কিন্তু রূপান্তর করতে হবে, এটাকে বলা হয় 3R পদ্ধতি। আর 4R পদ্ধতি কি, 4R পদ্ধতিতে কিন্তু রিডিউস, রিউজ, রিসাইকেল তিনটাই থাকবে, আর একটা অ্যাড হবে, সেটাকে বলা হচ্ছে রিকভার, মানে পুনরুদ্ধার করা, অর্থাৎ বর্জ্য থেকে শক্তি বা কোনো মূল্যবান উপাদান বের করে নেওয়া। এটা হচ্ছে মৃত্তিকা দূষণের পার্ট। এখানে SQI অর্থাৎ সয়েল কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ এই জায়গাটা দেখতে পাবেন SQI কি, প্রশ্ন আসতে পারে। এটা কি, মাটির স্বাস্থ্য ও উর্বরতা মূল্যায়নে কিন্তু এটা ব্যবহার করছে। SQI কি, এটা দেখতে লাগবে তোমাদেরকে। মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেঁচো কি করে, কেঁচোকে কিশোরের বন্ধু বলা হয়, কেন বলা হয়, কেঁচো কি করে মাটিতে, মাটির গঠন উন্নত করে, পুষ্টির উপাদান চক্র সচল রাখে। কিন্তু অতিরিক্ত যদি সার ব্যবহার করা হয় তাহলে কিন্তু কেঁচো মারা যাবে। সার বা কীটনাশক যদি ব্যবহার করা হয় কেঁচো কিন্তু মারা যাবে। এবার কি, এই মাটি দূষণের ফলে কি রোগ হতে পারে, রোগ করাতে 2 নম্বরের প্রশ্ন হতে পারে, যেরকম কি টিটেনাস। এটা কি, মাটির যে জীবাণু যার নাম কি ক্লস্ট্রিডিয়াম, টিটানি থেকে কিন্তু এই রোগটা হয়ে যায়, যার ফলে কি হচ্ছে, চোয়াল, পেশি এগুলা কিন্তু শক্ত হয়ে যাবে। এটা কি টিটেনাস। টাইফয়েড, যেগুলো কি সালমোনেলা টাইফি দ্বারা কিন্তু আক্রান্ত হয়। এখানে কি হয়, ধাপে ধাপে জ্বর বাড়ে। এরপর কি অ্যানথ্রোপোসিস, অর্থাৎ কয়লা খনি শ্রমিকদের ফুসফুসে কিন্তু কয়লার ধুলি জমে এই রোগ কিন্তু হয়। আর কি জিয়ার্ডিয়া ল্যাম্বানিয়া, এটা কি হচ্ছে, এরপরে পেট ব্যথা হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, এগুলা কিন্তু এই রোগের লক্ষণগুলো রয়েছে। এবার এই প্রত্যেকটা রোগের যে লক্ষণ, এর প্রতিকার কি হতে পারে, প্রতিকারগুলো কেমন, যে বিশুদ্ধ পানীয় জল পান করতে হবে, হাত ধুতে হবে, আমাদের খাবার সুরক্ষা রাখতে হবে, ওয়াইসের ব্যবহার করতে হবে, সঠিক স্যানিটাইজিং করতে হবে, ক্ষতস্থান আমাদেরকে ভালোমতো করে পরিষ্কার রাখতে হবে, আমাদের টিকাকরণ করতে হবে, সুরক্ষামূলক পোশাক করতে হবে, রাসায়নিক সচেতনতা রাখতে হবে, তাহলে এখান থেকে আমরা বেঁচে যাবো। এটা হচ্ছে মৃত্তিকা দূষণ। এখানে কি কি পেলে তোমরা, মৃত্তিকা দূষণের কারণের ক্ষেত্রে উৎসটাকে কি কি পেলে, সেই উৎসগুলো তোমরা দিলে, প্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ, পৌর বর্জ্য, শিল্পজাত বর্জ্য, নিয়ন্ত্রণের জন্য 3R পদ্ধতি। 3R কি বললাম, রিউজ, রিসাইকেল। আর 4R কি অ্যাড হচ্ছে, রিকভার। মাথায় রাখবে। SQI কি, সয়েল কোয়ালিটি ইন্ডেক্স, মাটির স্বাস্থ্য উর্বরতা মূল্যায়নে ব্যবহৃত হচ্ছে। মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা কি আছে, কয়েকটা রোগের নাম করলাম, টিটেনাস, টাইফয়েড, অ্যানথ্রাকোসিস, জিয়ার্ডিয়া ল্যাম্বানিয়া, এটার প্রতিকারটা করলাম। এটাই তো মাটি দূষণ। এই জিনিসগুলো তো ভালো করে করতে লাগবে। জাস্ট যা যা বুঝাচ্ছি সেগুলো নোট ডাউন করে নাও, বা 2-3 বার এই ভিডিওটাকে শোনো, যে প্রশ্ন আসবে সুন্দর করে পয়েন্ট করে টু দা পয়েন্ট অ্যান্সার করবে, তাহলেই তো হয়ে গেল। সিম্পল বিষয়, তো ভাবনার কোনো জায়গা নাই। এবার আমরা চলে আসি 1.5 শব্দ দূষণকে নিয়ে। শব্দ দূষণ করার আগে আমাদের শব্দের তীব্রতা এবং পরিমাপ সম্বন্ধে কিছু জ্ঞান রাখতে হবে। যেহেতু কি একক আমাদের জানতে হবে। এককটা কি, ডেসিবেল মানে ডিবি। এই নিরাপদ সীমা কি বলছে, নিরাপদ সীমা কোন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কি বলছে, যে দিনের বেলায় 45 ডেসিবেল এবং রাতে 35 ডেসিবেল যদি হয় তাহলে কিন্তু শব্দ দূষণ ধরা হয়। সরি, এখানে ভুল বললাম, যে একক কি ডেসিবেল, ডিবি, এবং নিরাপদ সীমা WHO কি বললো, যে দিনের বেলা 45 ডেসিবেল এবং রাতে 35 ডেসিবেল থাকলে ঠিকঠাক আছে। কিন্তু শব্দ দূষণ কখন ধরা হবে, যখন শব্দের মাত্রা 65 থেকে 75 ডেসিবেল ছাড়িয়ে যাবে, তখন কিন্তু শব্দ দূষণকে ধরা হবে। এবার শব্দ দূষণের উৎস কি, প্রাকৃতিক উৎস প্রথমে জেনে নাও, বজ্রপাত, ঝোড়ো হাওয়া, সাইক্লোন, এগুলা কিন্তু চলে আসবে। মনোসৃষ্টিতে কি হবে, যানবাহনের তীব্র হর্ন, তারপরে লাউড স্পিকার, ডিজে বাজানো, বাজি ফাটানো, কলকারখানার যন্ত্র, বিমান, এগুলার যে আওয়াজ, এগুলা পরে কিন্তু হতে পারে। এর ক্ষতিকারক প্রভাব কি হতে পারে, শারীরিকভাবে ক্ষতিকারক প্রভাব কি হবে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, তীব্র শব্দে হৃদস্পন্দন এবং রক্তচাপ কিন্তু বেড়ে যাবে। শ্রবণেন্দ্রিয়, এখানে কি হবে, বধিরতা অর্থাৎ অন্তঃকরণের ক্ষতি হবে, শ্রবণ শক্তি কিন্তু লোপ পাবে, কানে শুনতে সে কিন্তু আর পাবে না। মানসিক মানে মনোগতভাবে কি হবে, অনিদ্রা, বিরক্তি, মেজাজ খিটখিটে হয়ে যাবে, ঘুমের জায়গা হবে। তাই তো হবে, যদি তোমার সামনে প্রচুর পরিমাণে আওয়াজ বাজানো হয়, তুমি ঘুমাতে পারবে?
একটা সময় বিরক্তি লাগে না, ঘুম না হলে মেজাজ তো এমনি খিটখিটে হয়ে যায়, তাই নয় কি? এবার কি পেশাগতভাবে কি হবে, যারা যারা কাজকর্ম করে ক্লান্তি আসবে, অদক্ষতা আসবে, এবার যে সমস্ত জায়গায় বেশি শব্দ হবে সবাই ঠিকঠাক করে কাজ করতে পারবে না, শ্রমিকরা যারা যারা কাজ করে তাদের একাগ্রতা কমে যাবে, এগুলা কিন্তু এর প্রভাব রয়েছে। এবারে নিয়ন্ত্রণ বা প্রতিকারের জন্য কি করতে হবে? সাইলেন্স জোন, অর্থাৎ কি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের চারিদিকে নীরব এলাকা রাখতে হবে। প্রযুক্তিগত কি যন্ত্রের সাইলেন্সার লাগাতে হবে যাতে আওয়াজ না হয়। ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। সবুজ বেষ্টনী অর্থাৎ রাস্তার ধারে ধারে সারিবদ্ধ গাছ লাগাতে হবে। কেন? কারণ গাছ শব্দ শোষণ করে, মাথায় রাখতে হবে। বুঝা গেল? এবার আমাদের কি হতে হবে, আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে তেজস্ক্রিয় বা বিকিরণ দূষণ। এটা 1.6। এর উৎস কি আছে? ইউরেনিয়াম, যেটা ইউ দিয়ে আমরা প্রকাশ করি, রেডিয়াম যেটা আর দিয়ে প্রকাশ করি, থেরিয়াম যেটা টিএইচ দিয়ে করি। এর মতো ভারী মৌলগুলো কিন্তু তেজস্ক্রিয় দূষণের জন্য দায়ী হয়ে থাকে। এবার কি বিকিরণ সম্বন্ধে আমরা জানবো, আলফা বিটা গামা এই রশ্মি থেকে কিন্তু নির্গত হওয়া যে বিকিরণগুলো আছে এর পরিমাপের একক কি আছে? বেকেরেল বা কুরি। মানব দেহে প্রভাব ফেলার এককের নাম কি? সিভাট। তো সিভাট কি, বেকেরেল কি, কুরি কি, আলফা বিটা গামা, এগুলা নিয়ে কিন্তু 2 নম্বর বা 1 নম্বরের দুটো প্রশ্ন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে। একটু ভালো করে জোর দিয়ে এই জায়গাগুলো পড়বে। দূষণের উৎস কি? এই তেজস্ক্রিয় দূষণের উৎস কিন্তু প্রাকৃতিকভাবে যদি দেখা যায় মহাজাগতিক রশ্মি আর মাটির নিচে থাকা রেডন গ্যাস। কোন গ্যাস? রেডন গ্যাস। বা রেডন গ্যাস থেকে আমাদের প্রশ্ন হতে পারে। মনুসৃষ্ট কি হতে পারে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও চুল্লি, পারমাণবিক বোমা বিস্ফোরণ ও পরীক্ষা, চিকিৎসা বর্জ্য এবং এক্স-রে, তারপরে সিটি স্ক্যান, এই সমস্ত জিনিসগুলো। পারমাণবিক বর্জ্যের ভুল নিষ্কাশন, এগুলা কিন্তু মনুসৃষ্ট উৎস। তাহলে বলতে পারে তেজস্ক্রিয় দূষণের সম্পর্কে তোমরা লিখো, এর উৎস নিয়ে আলোচনা করো। তাহলে ধরো প্রাকৃতিক এবং মনুসৃষ্ট, প্রাকৃতিক থেকে 2টো পয়েন্ট দিলে, মনুসৃষ্ট থেকে 2টো পয়েন্ট দিলে, ব্যাস হয়ে গেল, সিম্পল বিষয়। এবার কি চলে আসবে এর ক্ষতিকারক প্রভাবটা কি হতে পারে? এর ক্ষতিকারক প্রভাবের ধরনগুলো দেখে নাও। তাৎক্ষণিক প্রভাবের তাৎক্ষণিক কি হবে? যে এই প্রভাবের নাম বিকিরণ, সিন্ড্রোম, বর্ণনা, বমি বমি ভাব হবে, চুল পড়ে যাবে, চামড়ায় মারাত্মক পরিমাণ ক্ষতি হবে। দীর্ঘমেয়াদী কি হবে? ক্যান্সার হতে পারে, হ্যাঁ, যেরকম লিউকেমিয়া হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে, হার্ট ডিজিজ ক্যান্সার হতে পারে। আর জিনগত কি হতে পারে? মিউটেশন, অর্থাৎ ডিএনএ কিন্তু ক্ষতি হতে পারে, শিশু কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে। তাহলে মিউটেশনটা কি আমাদের জানতে হবে। তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে কোষের ডিএনএ যে স্থায়ী পরিবর্তন ঘটে, তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে কোষের ডিএনএ যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকে বলা হয় মিউটেশন। 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, গুরুত্বপূর্ণ রয়েছে। এর ফলে কি হচ্ছে? জন্মগত ত্রুটি কিন্তু দেখা যাবে বাচ্চার মধ্যে, মাথায় রাখতে হবে এটা। এই নিয়ন্ত্রণ বা প্রতিকার কি আছে? পুরুষ সীসার আবরণ। এর ফলে কি হচ্ছে? সীসার তেজস্ক্রিয় রশ্মি শোষণ করতে পারে, তাই সীসার পাত্রে কিন্তু বর্জ্য রাখতে হবে। তারপরে কি? বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যকে কংক্রিটের ড্রামে ভরে গভীর সমুদ্রে বা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আর কি? নিরাপত্তা পোশাক, অর্থাৎ কর্মীদের সীসার তৈরি বিশেষ পোশাক বা গ্লাভস তৈরি করে দিতে হবে। আর কি? সতর্কতা কি? পারমাণবিক কেন্দ্র যেখানে আছে জনবসতি এখান থেকে দূরে স্থাপন করতে হবে। এটাই হচ্ছে এই প্রতিকার, মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা যে দূষণ আছে তার পার্থক্যগুলো অবশ্যই দেখবে, জল দূষণ, মাটি দূষণ, একটু পার্থক্যগুলো দেখে রাখবে, তাহলেই হয়ে যাবে। এই তোমাদের টোটাল 7টা ইউনিট, এই প্রত্যেকটা আমরা প্রথমে দেখলাম কি দূষণের ধারণা এবং প্রকারভেদ, দূষণ, টিএলভি কোনটাকে বলা হচ্ছে, থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, হ্যাঁ, বিন্দু দূষণ, অবিন্দু দূষণ, জৈব ভঙ্গু, জৈব অভঙ্গু বর্জ্য কাকে বলে, উদাহরণ, পার্থক্য মাথায় রাখতে ভালো করে। দূষণের প্রকারভেদ দেখে নিলাম, কোন কোন দূষণ হতে পারে তাহলে আমরা আলোচনা করে দিলাম। দূষণের প্রকারভেদ 4টা, প্রকৃতি অনুযায়ী প্রাথমিক ও গৌণ, উৎস অনুযায়ী প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট, বিয়োজন ক্ষমতা অনুযায়ী জৈব ভঙ্গুর ও অভঙ্গুর, অবস্থা অনুযায়ী কঠিন তরল গ্যাসীয়। এরপরে বায়ু দূষণ দেখলাম, বায়ু দূষণের ধারণা পেলাম, বায়ু দূষণের প্রকারভেদে দেখতে প্রাথমিক এবং গৌণ পাঠটা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাবো কণা দূষণ বা কণিকা দূষণ বা কণা দূষণ বা কণিকা দূষণ, এখানে PM10, PM2.5 খুব ভালো করে জোর দিবে এই জায়গাগুলোতে। বায়ু দূষণের ক্ষেত্রে উৎস কি কি আছে? প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট। এর ফলে কি কি হচ্ছে? এর ক্ষতিকর প্রভাবগুলো কোথায় কোথায় করতেছে? উদ্ভিদে করতেছে, মানুষে করতেছে, পরিবেশে করতেছে, দেখতে লাগবে। এই নিয়ন্ত্রণের জন্য কোন কোন যন্ত্রের ব্যবহার করা হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে মেন টপিক অ্যাসিড বৃষ্টি, ওজোন ক্ষয়, গ্রিনহাউস প্রভাব, স্কেয়ার, অ্যারোসেল, এই পিএসপি, এই ক্যাটালিটিক কন্ডাক্টর, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং প্রত্যেককে বলছি বিশ্ব উষ্ণায়নটাকে ভালো করে দেখবে, ওজোন গ্যাসকে ভালো করে দেখবে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন, এই পাঠগুলোকে ভালো করে দেখবে। এরপরে চলে আসলাম জল দূষণে। জল দূষণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এর উৎসটা কোথায় কোথায় আছে? প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট। এখানটায় আমরা দেখলাম কি হচ্ছে ক্ষতিকর প্রভাবটা জলজ বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে, মানুষের স্বাস্থ্যে পড়ছে, রাসায়নিকভাবে পড়ছে।
ইউট্রিফিকেশন সম্বন্ধে আমরা জানলাম, বিওডি, সিওডি, এসটিটি এ সম্বন্ধে জানলাম, জল দূষণের ফলে কোন কোন রোগ হয় সেই রোগের লক্ষণ এবং প্রতিকার সম্বন্ধে জানলাম। এরপরে মৃত্তিকা দূষণে আমরা কি দেখতে পেলাম, প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ, তার পাশাপাশি শিল্পগত কারণ এবং পৌরবর্জ্য কারণ, মানে পুরো যে প্লাস্টিক পলিথিন ব্যবহার করা হচ্ছে, গৃহস্থলীর আবর্জনা, এগুলা এখানে নিয়ন্ত্রণের জন্য 3R, এখানে দেখলাম রিডিউস, রিইউজ, রিসাইকেল। আর 4R কি হচ্ছে, রিকভার যুক্ত হচ্ছে। SQI মানে সয়েল কোয়ালিটি ইনডেক্স, মাটির স্বাস্থ্য ও উর্বরতা মূল্যায়নে ব্যবহৃত হচ্ছে। মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা, এই পার্টগুলো দেখতে পাচ্ছি। টিটেনাস কি, টাইফয়েড কি, অ্যানথ্রাকোসিস কি, জিয়ার্ডিয়া লাম্বানিয়া কি, এই প্রত্যেকটা রোগের নাম, রোগের লক্ষণ কি আছে, কি করে রোগগুলো হচ্ছে, প্রতিকারের বুদ্ধি কি আছে, এই প্রত্যেকটা পার্ট দেখলাম। শব্দ দূষণের ক্ষেত্রে আমরা শব্দের তীব্রতা এবং পরিমাপের ধারণা দেখলাম, একক। তারপরে নিরাপদ সীমা অনুযায়ী কি দিনের বেলা 45 ডেসিবেল, রাতে 35 ডেসিবেল থাকতে হবে। শব্দ দূষণ কখন ধরা হবে, যখন সেটা 65 থেকে 75 ছাড়িয়ে যাবে। উৎস হিসাবে কোথায় কোথায় দেখলাম, উৎস প্রাকৃতিক দেখলাম আমরা, এবং আমরা দেখলাম কি মনুষ্যসৃষ্ট। এর ফলে শারীরিক, শ্রবণেন্দ্রিয়, মানসিক, পেশাগত বিভিন্ন যে সমস্যাগুলো, প্রভাবগুলো দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণের জন্য আমরা সাইলেন্স জোন, সবুজ বেষ্টনী তৈরি করবো, প্রযুক্তিগতভাবে এয়ার প্লাগ জিনিসটাকে নিয়ে আসবো, এই জিনিসগুলো আমাদের দেখতে লাগবে। তেজস্ক্রিয় এবং বিকিরণ দূষণের জন্য আমরা ইউরেনিয়াম, রেডিয়াম, থ্রিয়াম এর মতো ভারী মৌলগুলো দায়ী আছে। বিকিরণের ক্ষেত্রে আলফা, বিটা, গামা রশ্মি থেকে যেগুলো নির্গত হচ্ছে। পরিমাপের একক কি, বেকেরেল, কুড়ি, মানব দেহের প্রভাব মাপার জন্য সিভার নিয়ে আসতে পারে প্রশ্ন, বা এই প্রত্যেক এককগুলোকে নিয়ে প্রশ্ন হতে পারে 2 নম্বরের ক্ষেত্রে। রেডন গ্যাস যেটা আছে, মৌলসৃষ্ট কারণগুলো কি কি আছে, এর ক্ষতিকর প্রভাবটা কি হতে পারে, তাৎক্ষণিক প্রভাব কি হতে পারে, বিকিরণ চিহ্ন, যার ফলে যার বন্ধনে কিছু বমি ভাব হবে, চুল পড়ে যাবে, চামড়ায় মারাত্মক মানে পোড়া ক্ষত আসবে। দীর্ঘমেয়াদী হতে পারে ক্যান্সার, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, হাড়ের সমস্যা হতে পারে। জিনগত কি হতে পারে, মিউটেশন কোনটা বলে দিলাম। তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে কোষের ডিএনএ যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। এর ফলে কি হচ্ছে, মানে বাচ্চার ত্রুটিপূর্ণভাবে জন্মগ্রহণ করছে। এই পার্টগুলো দেখতে পেলাম। মানে নিয়ন্ত্রণের জন্য আমরা পুরুষ সীসার আবরণ নিয়ে আসবো, কারণ কেন, সীসা তেজস্ক্রিয় রশ্মি শোষণ করতে পারে, তাই সীসা পাত্রে বর্জ্য রাখে। বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা পোশাক, সতর্কতা এবং প্রত্যেকটা পার্থক্য, এই পার্টগুলো তোমরা যদি ঠিকঠাক করে বুঝে থাকো বা ঠিকঠাক করে যদি ভিডিওটাকে 2-3-4 বার শোনো, তাহলে প্রথম 7টা ইউনিটের ভিতরে কি কি আছে, কি কি টাইপের প্রশ্ন হতে পারে, তা কিন্তু তোমরা মোটামুটি ধরে ফেলতে পারলে। আর তোমাদের বেশি কোনো চাপ নেওয়ার দরকার নেই। যে প্রশ্নই আসবে আমরা কিন্তু টু দা পয়েন্ট অ্যান্সার করবে। প্রত্যেকটা দূষণ কাকে বলে, দূষণের সংজ্ঞাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে, এর কেন কারণ বা উৎসগুলো আমাকে ভালো করে দেখতে হবে, নিয়ন্ত্রণের উপায়গুলো কি আছে ভালো করে দেখতে হবে, ক্ষতিকারক প্রভাব কি হতে পারে দেখতে হবে, আর্সেনিক দূষণ নিয়ে পড়তে হবে। তো এই পার্টগুলো প্রত্যেকটা দূষণের ভিতরে লুকিয়ে থাকা যে কিছু কিছু পার্ট যেগুলো রয়েছে, আমি তোমাদেরকে বললাম আর্সেনিক দূষণ তোমাদের করতে হবে, বিশ্ব উষ্ণায়ন করতে হবে, ওজন স্তর করতে হবে, একটু একটু করে ডিটেলসে তোমরা যদি দেখে রাখতে পারো, তাহলে টু দা পয়েন্ট তোমরা অ্যান্সার করে আসবে। যা বোঝালাম সেই অনুযায়ী তোমরা ঠিকঠাক করে লিখবে, অনায়াসে তোমরা নাম্বার পাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইভিএস নিয়ে অহেতুক চিন্তার কোনো প্রয়োজন নেই। সাজেশনের দিকে ছুটো না, হট করে সাজেশন যদি বিট খেয়ে যায় তাহলে সমস্যায় পড়তে পারো, কারণ যেহেতু তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ। তাই যেটা বুঝালাম সেটা 2-3 বার শোনো এবং অধ্যায়গুলো একটু মাইন্ডে নাও। কি কি টাইপের 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 2-1 লাইন বাড়িয়ে বাড়িয়ে যা বুঝালাম আমি সেই কনসেপ্টটা নাও, এবং তার সঙ্গে টেক্সট বুকটাকে পড়ো, বা তোমাদের কাছে কোনো হেল্প বুক থাকবে সেটাকে পড়ো, তার সাহায্য নাও, বা টিচাররা নোট দিলে তার সাহায্য নিয়ে সুন্দর করে পরীক্ষাটা দাও। খুব ভালো কিন্তু স্কোরিং সাবজেক্ট, ভালো স্কোর আসে, একটুখানি বুঝলেই হয়ে যাবে। এর পরের দিন আমি পরবর্তী ইউনিটগুলো বোঝাবো, তখনই বোঝাবো যদি তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার আমাদের প্রয়োজন আছে পরবর্তী ইউনিটগুলো বুঝিয়ে দেন, তাহলে অবশ্যই বুঝাবো। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে, ভিডিওটি তোমরা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমরা পাও। আর এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজে পাও তাহলে অবশ্যই মানে ফলো করে দিও, সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি পেজটিকে ফলো করে দিও। ইনস্টাগ্রামে কিন্তু এর টুকরো কিছু একটা অংশ আমি অবশ্যই দেবো, ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা। ধন্যবাদ, টাটা, বাই।